খাই দাই কি করবি? স্টাডি। আজকে কি এক্সাম নেবে নাকি? গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও সবাই ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর গতকালকে মনে হয় তোমাদের বলেছিলাম যে দেবলিনা আজকে স্কুলে যাবে না, ওর টিউশনে আবার আছে আজকে এক্সাম। 5:30 থেকে টিউশন থাকে শুক্রবারে। তো ও এখন অঙ্ক করতে বসেছে, এই যে অঙ্ক করতে বসেছে। তো আর ওইদিকে আমি বাইরের কাজ সেরে আসলাম। কিছু কিছু মানে কি, সবজি কাটা হয়ে গেছে। মা সকালে ভাজাভুজি এসব নিজেই করে নিয়েছিল একাই। হয়েছে হচ্ছে বরবটি ভাজা, তারপরে হলো কাঁকরোল ভাজা, এসব মা করে নিয়েছে। আর আমি শুধু ডাল সেদ্ধ এসব হয়ে গেছিলো, আমি করলাম। আলু কাটলাম, পেঁয়াজ কুচালাম, হ্যাঁ, এগুলো করে দিয়ে একটা দুটা ধোয়া কাচা ছিল সেগুলো করলাম। দেবলিনা স্কুলের শার্ট ভেজানোর ছিল, সেটা ভিজিয়ে এসেছি, পরে ধোবো স্নানের সময়। আজকে স্নান করিনি, হ্যাঁ। আর সকাল থেকে পার্সেল নিয়ে যা হলো, পোস্ট অফিস, বাবা সব পোস্ট অফিসই বন্ধ 5 তারিখ পর্যন্ত। ওদের নাকি কিছু মানে হ্যাঁ সফটওয়্যার আপডেটের জন্যে 5 তারিখ পর্যন্ত বন্ধ। তো এবার ওর বাবা ওখান থেকে ছবি তুলে পাঠিয়েছে, ওখানে যে নোটিশ লেখা আছে নোটিশের ছবিটা, কারণ হতে পারে কাস্টমার বিশ্বাস নাই করতে পারে। তো সেই জন্য ছবি দিয়ে ওনাদের বলতে হলো যে 5 তারিখের পরে ডিসপ্যাচ করতে পারবো। 5 তারিখের পর ডিসপ্যাচ মানে ধরো ওদের কাছে পৌঁছাতে পৌঁছাতে 10 তারিখ হয়ে যাবে। অনেকের আবার আর্জেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আবার ডেলিভারি চার্জটা বেশি পড়ে যাবে। 100 টাকা লাগে জানো ডিটিডিসি থেকে দিতে গেলে। তো আর আমি তো নিই হচ্ছে 40 টাকা। তো সেই ক্ষেত্রে পোস্ট অফিস থেকে হয়ে যায়, বা অনেক সময় আমাকে 10 টাকা মতো ভরতেও লাগে। হ্যাঁ, তো যাক, অত কেচার মেচার করলে হয় না, তাই না? একটু ম্যানেজ করতে হয়। তো সেটাই নিয়েই চলছিল সকাল থেকে। তো এখন আমি কাজ করব কি বলো তো, আমার ওই ঘরের জানালাটা যে আছে, তোমরা দেখো আমি জানালাটা খুলি না, তো জানালাটা খুলে আজকে পরিষ্কার করতে হবে, অনেক ধুলো। আর ওইদিকে দেখো পেছনে মশারি ঝুলছে দেবলিনার, ও আমাকে বলছে যে মা তুমি করে দাও, অঙ্ক করছে। তো করে দিই এক এক করে কাজ। আর ডিম ছুলতে হবে, আজকে বাড়িতে ডিম রান্না, ডিমটা ছুলে দিয়ে আসি মাকে, মা হয়। তো চলো আর দেরি করি না, এক এক করে কাজ করে নিই। আর তোমরা মানে এক দুজন বলেছো আর কি যে তোমার রান্না দেখতে চাই, রান্না দেখাও। দেখো বিষয়টা হলো যে কয়েকদিন হলো তো ব্লগটা শুরু করেছি, এবারে এই কয়েকদিনের মধ্যেই যদি সব কিছুই দেখিয়ে দিই তাহলে আমার ব্লগ দেখার আর তোমাদের কোনো ইন্টারেস্ট থাকবে না। তো হবে সব আস্তে আস্তে দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলছে এইভাবে, চলুক, যখন হবে সুযোগ সুবিধা অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, সবটাই দেখাবো। তো চলো আসছি আবার, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আমি কাজটা সেরে আসছি। তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে দেবলিনা কি কি ড্রয়িং করেছে, তার মধ্যে থেকে কয়েকটা আমি তোমাদের দেখাবো। তো কালকে তার দেখানো হয়ে ওঠেনি, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দেবলিনার প্রথম ড্রয়িং। কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে শিব পার্বতী। চলো সেকেন্ড ড্রয়িংটা তোমাদের দেখাই। সেকেন্ড ড্রয়িং এটা, যেটা দেবলিনা আমাকে মাদার্স ডেতে গিফট করেছিল। মাদার্স ডেতে ও নিজে আমাকে ড্রয়িং করে গিফট করেছিল। এটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে সেকেন্ড ড্রয়িং। থার্ডটা তোমাদের দেখাই। থার্ড হচ্ছে এটা একটা মানে বাচ্চা মা কালী, হাতে হচ্ছে জবা ফুল নিয়ে বাচ্চা মা কালী। হ্যাঁ, কীরকম লাগছে তোমরা জানিও। এটা হচ্ছে থার্ড, মাঝে মাঝে করে যখন মুড হয় ওর। এটা হচ্ছে গণেশ বাবাজি, তোমরা দেখেই বুঝতেই পারছো এটাও কীরকম হয়েছে তোমরা জানিও। এগুলো কিন্তু সব ও হাতে ড্রয়িং করে কালার করেছে। হ্যাঁ, কীরকম লাগছে জানিও গণেশ বাবাজি। দাঁড়াও পরেরটা দেখাচ্ছি। এটা হচ্ছে দুটো পাখি, ম্যাকাও না এটা, ম্যাকাও, এটা ম্যাকাও। দেখো বোঝা যাচ্ছে পুরো। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, তাহলে আমার মেয়েটা অনেক খুশি হবে। আর এটা ও আর একটু ছোটো থাকতে করেছিল, যখন আর কি প্রথম শিখছিল আর কি, তখন। তারপরে তো পড়াশোনার চাপে আর কন্টিনিউ করতে পারেনি। আর আছে আর আরেকটা
হ্যাঁ আরেকটা ছিল, এটা পিছনে আরেকটা আছে। এই যে একটা জেরি। জেরি কীরকম লাগলো তোমরা কিন্তু জানিও। এই যে আরও একটা আছে, দেখাতে ভুলে গিয়েছিল, এটা এটা হচ্ছে কি ড্রয়িং বলে আমি ঠিক জানি না, ও জানে। একপাশে সূর্য একপাশে চন্দ্র। কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ পিছনে আরেকটা আছে। তাই এটার পিছনে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট। এটা কি জিনিস? এটা একটা মেয়ে, অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং বলে এগুলো। ও এটা অ্যাকচুয়ালি শিনচ্যানের একটা মুভির থেকে ইন্সপায়ার্ড। ও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। বিষয়টা হচ্ছে যে দেবলীনা তো ক্লাস 8 পর্যন্ত আইসিএসসিতে পড়তো, আইসিএসসি বোর্ডে। তো আইসিএসসিতে হয় কি প্রচুর চাপ হয়, তো তোমরা হয়তো অনেকেই জানো। আর ওদের স্কুলটা এমনই ছিল, চাপ মানে শেষ চাপ বলে বোঝানো যাবে না, যার জন্য আমাকে ক্লাস 9-এ স্কুল চেঞ্জ করতে হয়, ওকে সিবিএসসিতে আনতে হয়। হ্যাঁ, তো তখন ও টেবিল টেনিস খেলতো, সেটাকে কন্টিনিউ করতে পারিনি। তারপর হচ্ছে গান শিখতো, সেটাকেও মানে কন্টিনিউ করতে পারিনি। ড্রয়িং শিখতো, সেটাকেও পারিনি। সকাল 7টায় যেত, আসতো 4টা 4:30টায়। তারপরে 5টা থেকে থাকতো টিউশন। আর বাড়িতে তো পড়া থাকতোই, বুঝতেই পারো, প্রচুর পড়া থাকতো, প্রচুর। হ্যাঁ, তো সেই জন্যে কন্টিনিউ করা আর হয়ে ওঠেনি। তো যেটুকু শিখেছে সেটুকুতে ও কীরকম ড্রয়িংগুলো করেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওই যে ছোট্ট আরেকটা নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, এই যে এটা একটা এমনি আর কি, কি বলবো আর, ছোট্ট একটা কিউট পেন্টিং, এটা আমার খুব ভালো লাগতো। তো এই হচ্ছে কথা, কীরকম লাগলো তোমরা কিন্তু জানিও। আর কোন ড্রয়িংটা কার বেশি ভালো লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ও এই যে এটাকে বলে হচ্ছে ম্যান্ডেলা আর্ট, তাই তো? হ্যাঁ, এটাকে ম্যান্ডেলা আর্ট, এরকম করে এই যে এটাকে ম্যান্ডেলা আর্ট বলে। কীরকম হয়েছে জানিও। কোনোটাই দুঃখের বিষয়, ওকে আমি ল্যামিনেশন করে দিতে পারিনি, তবে দেবো। তো চলো কাজকর্ম করতে থাকি, প্রচুর কাজ রয়েছে ঘরে, কিচ্ছু কাজ হয়নি। তোমাদেরকে ঘরের পরিস্থিতি যদি দেখাই না, তোমরা বলবে বাবারে বাবা। এই দেখো, দেখতে পাচ্ছ বিছানার পরিস্থিতি। চলো কোমর বেঁধে লেগে পড়ি। আজকে আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল। ডিম আলু ছুলে নিয়েছিলাম, তোমাদের তখন দেখিয়েছিলাম। আর এখন রান্না হয়ে যাওয়ার পরে মা আমাকে ঘর থেকে এসে ডেকে নিয়ে গেল, বলটি আসো একটুখানি ভিডিও করে নাও। যেহেতু মা জানে যে আমি আজকাল ব্লগ বানাচ্ছি, সেই জন্যে কিন্তু সে আমাকে ডাকে, কারণ আমি এই যে ঘরে কাজ করছিলাম সেই জন্য। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছে, আমাদের নারীদের কথা। আজকের দিনে দাঁড়িয়ে নারীদের আত্মনির্ভর হওয়া শুধুমাত্র একটি ইচ্ছে নয়, এটি একটি প্রয়োজনও বটে। একসময় সমাজ ভাবত একজন মেয়ের কাজ শুধু রান্না করা, বাসন মাজা, ঘর সামলানো, তাই না? কিন্তু সময় বদলেছে। আজকের নারী ঘর সামলানোর পাশাপাশি বাইরের জগতেও কিন্তু নিজেকে প্রমাণ করেছে। আমাদের আশেপাশে অনেক নারী আছে যারা সেলাই করে, রান্না করে, অনলাইনে পেজ খুলে ছোট ছোট ব্যবসা চালাচ্ছে। ফেসবুক খুললেই কিন্তু আজকাল দেখা যাচ্ছে লাইভ করে চুড়িদার, কুর্তি সমস্ত কিছু বিক্রি করছে। তারাও কিন্তু একে একে ছোট থেকে বড় হচ্ছে, তাই না? কারো হাতে আছে আবার ইউটিউব চ্যানেল, যে যে এরকম পছন্দ করে আর কি। কেউ আবার টিউশন করছে, এই করে কিন্তু অনেকেই সংসারেও সাহায্য করছে। এটাই হলো আসল শক্তি আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা। আত্মনির্ভরতার মানে আবার শুধু কিন্তু টাকা উপার্জনও নয়, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আত্মনির্ভর হলে দেখবে সিদ্ধান্ত নিতে কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়, এবং তুমি যদি সংসারের জন্য কিছু একটা সিদ্ধান্ত নাও, সেটিকে কিন্তু আর 5 জন মান্যতাও দেয়। কি তাই তো? ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। নিজের পরিচয় গড়ে তোলা, নিজের কাজের জন্য সম্মান পাওয়া, এগুলি সবই কিন্তু আত্মনির্ভরতার অংশ। একজন নারী যদি নিজের ওপর বিশ্বাস রাখে, তবে সে ঘর হোক বা বাইরের কাজ, সব জায়গাতেই কিন্তু পারবে সফল হতে। আর আমরা যারা ঘরে বসে ঘরের কাজ করছি, আমাদের অনেকেই আছে যারা ইউটিউবে ব্লগ বানাচ্ছে, বা সিলভার জুয়েলারি বিক্রি করছে, বা অন্য কোনো ছোট উদ্যোগ নিচ্ছে। ছোট ছোট পদক্ষেপই তো একদিন বড় হয়ে ওঠে, তাই না? কেউ কি পারে একবারে বড় হতে? তবে আমাদের নারীদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। দিন বদলেছে, যুগ বদলেছে, যুগের সাথে সাথে নারী এগিয়েছে। আগে কটা নারীই বা কাজ করতো বা বাইরের জগতের সাথে মিশতো। এখনও এরকম অনেক ব্লগ দেখি যারা বলে আমাদের এখানে এখনও মহিলারা বাজার যায় না। ভাবো তো এখনও তারা কতটা পিছিয়ে আছে।
আমার মনে হয় তাদেরকেও এবার এগোনো উচিত। আবার এরকমও আছে, বাচ্চাদের বা মেয়েদের হাফ প্যান্ট পরতে দেখলে কিন্তু তাদের আবার খারাপ লাগে, কোথায় পড়ে আছে তারা এখনও। আমার মনে হয় তাদেরও একটুখানি এগিয়ে আসা উচিত, তাই না? আর কত পেছনে থাকা যায় বলো তো? সেই দিন গেছে, কিন্তু আমরা কিছু মানুষ সেই দিনগুলোকেই টেনে ধরে রাখতে চাই। মেয়েরা কাজ করতে করতে অনেক রকম স্বপ্ন দেখতে পারে, তাই না? স্বপ্ন দেখতে পারে, নিজের মতো করে কাজ করতে পারে। এমনকি অনেক মেয়েরা তো এটাও জানে না যে তার মধ্যে কি প্রতিভা রয়েছে। কি করে জানবে? সে যদি বাইরে বেরিয়ে কাজই না করতে পারে, বাড়ি থেকে যদি সেই সাপোর্টটুকুও না থাকে। অবশ্যই নিজের মধ্যে কি প্রতিভা রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করা ভীষণ প্রয়োজন, তাই না বলো? ঘরের প্রতিটি কাজেই গর্ব থাকুক, আর তার সাথে থাকুক নিজের জন্য কিছু করার ইচ্ছা। প্রত্যেকটি কাজই গর্বের সাথে আমাদের করা উচিত, কোনো কাজকেই ছোট বলে মনে করা উচিত না। আগেকার দিনে মানুষে সংসারের কাজ, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজকে কিন্তু পাত্তাই দিত না, ও সংসারের কাজ। এমনকি যারা ঘরে কাজ করতো তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত হাউসওয়াইফ বলা হয়। খুব কম মানুষ কিন্তু তাদেরকে হোম মেকার বলা হয়। তাই আমি কিন্তু নিজেকে কখনো হাউসওয়াইফ বলি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, আমি বলি আমি হোম মেকার। কারণ আমার মনে হয় আমার বাড়ির মেরুদণ্ডও আমি। ঠিক কিনা বলো? প্রত্যেকটা বাড়ির মহিলাই কিন্তু তাদের সংসারে তাদের বাড়ির মেরুদণ্ড, আর সেটা চিন্তা করেই হাউসওয়াইফ নয়, আজকে থেকে বলতে শেখো আমরা হোম মেকার। কতটা ঠিক বললাম তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। জানলাগুলো অনেক দিন ধরে খোলা হয় না, বাইরে থেকে পোকা আসে, ধুলো আসে, সেই জন্যে। আরও দুটো কারণ আছে, যে দুটো কারণ তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে শুনতে পারবে। প্রত্যেকটা গ্রিলের এই যে লোহাগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ দেবলীনা এসে কি করবে বলো তো? জানালা খোলা দেখলেই ওই গ্রিলগুলো ধরে ধরে ওই পাশে উকি দেবে। গ্রিলে যে নোংরাগুলো আছে সেগুলো হাতে উঠে যাবে, সেই জন্য প্রথমে শুকনো একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আমি জলে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। কি পরিমাণ ধুলো বালি আর কাদা যে উঠেছে তোমাদেরকে দেখাবো আমি একটু পরেই, একটু অপেক্ষা করো। ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখবে মনের মধ্যেও অনেকটা পজিটিভ ভাইবস থাকে, তাই না? নেগেটিভিটির মধ্যে বাঁচতে আমার একটুও ভালো লাগে না। আমি চেষ্টা করি আমি এবং আমার চারিপাশে যেন সব কিছু পজিটিভ থাকে। নেগেটিভের মধ্যে থাকতে আমি পছন্দ করি না। এমনকি আমার আশেপাশেও যদি কেউ থাকে তাদেরকেও আমি বের করে আনার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি। এই দেখো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, এবারে আমি একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। জলের পরিস্থিতি দেখেই তোমরা বুঝতে পারছো কী পরিমাণ কাদা পড়েছে। আর এখন থেকে যদি একটু একটু করে পরিষ্কার করতে থাকি তাহলে পুজো আস্তে আস্তে আমার মনে হয় সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাবে। আর একবারে করতে চাইলে কিন্তু অনেকটাই খাটনি পড়ে যাবে, তাই কি না বলো? সেই জন্য একটু আধটু করে নিচ্ছি। এরপরে আবার আছে দেবলীনার পরীক্ষা, তখন আমি এইসবের মধ্যে একটু হাত দিতে পারবো না, সেই জন্যে আগে থেকেই আমি কিন্তু করে নিচ্ছি। দেবলীনার পরীক্ষা হবে সেপ্টেম্বরে, হাফ ইয়ারলি পরীক্ষা। তা ওর পাশাপাশি আমাকেও কিন্তু প্রিপারেশন নিতে হয়, কারণ ওর পাশে একটু বসতে হয়। ও পড়ে অনেক রাত পর্যন্ত, তখন পাশে বসে থাকতে হয়। আর সেই সময় এই কাজগুলো করতে নিলে আমি তো টায়ার্ড হয়ে পড়বো, পরে রাত জাগতে পারবো না ওর সাথে। জানালার গ্রিলের পাশাপাশি আমি কিন্তু এই যে সিলিংটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো কোথা থেকে আসে আমি সেটাই বুঝে পাই না। দেখতে পাচ্ছ কি পরিমাণ ধুলো হয়েছে ঘরের মধ্যে? কয়েকদিন পর পরই কিন্তু আমি ঝেড়ে দিই। আর ঝাড়ুটারও যে হয়েছে যা অবস্থা, একটা ঝাড়ু কিনতেই হবে। শাশুড়ি মা বলেন শনিবারে নাকি ঝাড়ু কেনা যায় না। আগামীকাল তো শনিবার, তো সেই জন্যে রবিবারে আমি ঝাড়ু অবশ্যই কিনবো। হয়ে গেল জানালা পরিষ্কার, ওপরের দিকগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করছি যখন। আর এই যে বেডশিটও পেতে নিয়েছি, আর ওইখানে ভেসলিন দেখতে পাচ্ছ, ওটা না কী হয় বলো তো, বসলেই আমার মনে হয় একটু ভেসলিনটা হলে ভালো হতো, সেই জন্যে। আর ওখানে অনেক কটা বেডশিট জমেও গিয়েছে, ওখান থেকে ভেবেছি একটা মাকে দিয়ে দেবো, লাগেও আমার আবার। আর এইবারে আমি ঘর পরিষ্কার করব। ঘরের অবস্থা দেখো, টিভি চলছিল, গান দেখছিলাম, ঘরের খুব খারাপ অবস্থা। আর ঘড়িতে দেখো কটা বাজে, দেখেছো? 3টা বাজে। ঘর মুছতে হবে। দেবলীনার খাওয়া হয়ে গেছে, ওই জায়গাটাকেও আমাকে পরিষ্কার করতে হবে, ধুলো পড়েছে। তো চলো কাজ সেরে আসছি। ওপরে যেহেতু ঝেড়েছি, ওপরের ধুলোগুলো সমস্ত ফার্নিচারের গায়ের মধ্যে লেগে গেছে। ফার্নিচারগুলো আবার ভালো করে মুছে নিলাম, নিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি খুব ভালো করে। সেটা আর তোমাদের দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের আবার এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না। তার সাথে দেখো মনোযোগ দিয়ে আমি কিন্তু টিভিতে চ্যানেল চেঞ্জ করছিলাম।
গান শুনে শুনে কাজ করতে আমার খুব ভালো লাগে। আগাগোড়াই গান চালিয়ে দিই, একটা আলাদাই এনার্জি ফিল করি, কাজগুলোও হয়ে যায় তাড়াতাড়ি। মাঝে মাঝে অ্যাড চলে আসে, সেগুলোকে আবার সরাতে হয়। ঘর মুছে নিচ্ছি। আগের দিনে মানুষেরা কিন্তু হাত দিয়েই ঘর মুছতো। আগের দিন বলে না, আমিও কিন্তু বিয়ের পর এসে ঘর হাত দিয়েই মুছেছি। তবে ওই যে এখন বেরিয়েছে, সুযোগের সুবিধা কারাই না নেয় বলো। সেই জন্য এই যে মপ দিয়ে ঘর মুছে নিচ্ছি। এই ঘর ওই ঘর 2 ঘরই মুছে নেব। তোমরা একটু খেয়াল করে দেখো, পেছনে দেবলীনার খাবারের থালা রয়েছে। আমাদের আবার কি বলো তো, এঁঠো কাটাটা এত মানা হয়। এই যে মপ দেখতে পাচ্ছ, এই মপ দিয়ে কিন্তু আমরা আবার ভাতের এঁঠো যেটা, সেটা কিন্তু মুছবো না। তার জন্য আবার আলাদা কাপড় রয়েছে। কারণ এই মপ দিয়ে আমাদের হাঁটা চলা করার ঘর, হল সমস্ত কিছু মোছা হয়। সেই হলে পেরিয়ে আবার আমাদের কিন্তু ঠাকুর পুজো দিতে হয়। তো সেই জন্যে এটাকে আমরা এঁঠো করি না, এটা দিয়ে শুধু আমরা ঘরই মুছি। ওই যে থালাটা তুলে নেব, নিয়ে তারপরে আমরা যেটা দিয়ে আমরা ভাতের এঁঠো মুছি সেই কাপড়টা নিয়ে এসে মুছবো। সেই জন্য থালা কিন্তু ওখানেই রইল। মপটা আবারও ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে দ্বিতীয়বার মুছে নিচ্ছি। একবার মুছলে না হয় না, ভালো লাগে না, সেই জন্যে আরেকবার মুছে নিচ্ছি। আর মপের যে বালতিটা থাকে, সেই বালতিটা জল ভরে আমার একটুও টানতে ইচ্ছে করে না। আমি কি করি বলো তো, মপের বালতি বাথরুমেই জল ভরে রেখে আসি। সেটা অনেকটা সুবিধা হয়, আমাকে জল ভরা বালতি আর টানতে হয় না। মপটাকে গিয়ে আমি বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসি। ঘর মুছে এবারে বারান্দাটাও মুছে নিচ্ছি। তোমরা হয়তো বুঝতেই পারছো আমার বারান্দাটা কতটা সরু, খুবই কম জায়গা। একটা চেয়ার নিয়ে যে বসবো তারও উপায় নেই। ভেবেছি এবার ব্যালকনিটাকে একটুখানি গুছাবো। কি করে গুছাই দেখি, কিছু জিনিস আনতে হবে, কিছু জিনিস কেনার ইচ্ছে আছে। তবে জায়গার কথা মনে পড়লেই মনটা ভেঙে যায়, জানো তো। এখানে একটু দাঁড়াই, বৃষ্টি পড়লে দেখি, তবে বসতে পারি না। ওই দাঁড়িয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখি। পাপোশটা ওখানে রোদে দিয়েছি, কিছুদিন পরপর ধুতে ধুতে পাপোশের রঙটা একেবারে নষ্ট হয়ে গেছে, জানো তো। ঘর মুছে চলে গেছিলাম দেবলীনার স্কুলের শার্ট ধুয়ে দিতে, ভিজিয়ে রেখেছিলাম। ওই দেখো গান চলছে কিন্তু, তবে গানের আওয়াজ আমি বন্ধ করে দিয়েছি, সেটা আবার ইউটিউবে দেওয়া যায় না। একটুখানি নীল দিয়ে শার্টটা মেলে দিলাম। আগামীকাল শনিবার তো দেবলীনা স্কুলে যাবে না, কারণ ওর সকালে 11টা থেকে একটা টিউশন থাকে, আবার দুপুর 3টে থেকে একটা টিউশন থাকে। সেই জন্য শনিবার করে ওর কিন্তু স্কুলে যাওয়া হয় না। অনেক কথা বললাম, চলো এবার সামনে এসে কথা বলি। হয়ে গেল কাজ, ঘড়িতে বাজে এখন 3:27। এবারে যাব স্নান করতে। এই ভেতরে মানে পর্দার ভেতরে একটা বেডশিট দেওয়া ছিল, তোমরা দেখলে, তারও ফ্যানটা বন্ধ করি, নাহলে তোমরা শুনতে পারবে না। পর্দার নিচে একটা বেডশিট দেওয়া ছিল, তোমরা দেখলে তো, সেটা না পুরো ধুলো হয়ে গেছে। তো ওটা আজকে ধুবো না, আমি আজকে ভিজিয়ে রাখবো। হাতে ধুতে হবে ওটা, নয়তো মেশিনে দিলে ওর যে নোংরা আছে সেই নোংরা অন্য জামা কাপড়ে উঠে যাবে। তো সেই জন্য হাতে ধুবো আজকে, আমি ওটা ভিজিয়েই রাখবো, আগামীকালকে ধুবো। আর হচ্ছে কড়াই আছে, দেবলীনা ভাত খেয়েছে, সেই থালা আছে, ওই দুটো মেজে আমি একবারে স্নান করে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। অনেক দিন বাদে এই জানালাটা পরিষ্কার করলাম, মাঝে মাঝে করি, তবে এইবার একটু বেশি গ্যাপ হয়ে গেছিলো, ভীষণ ধুলো পড়ে গেছিলো। তো ব্যাপারটা কি হয় বলো তো, জানালাটা না খোলার কারণ আরও যে দেবলীনা বাড়িতে থাকলে টুক করে এসে যে এসিটা চালায়, তো ওই জানালাটা বারবার বন্ধ করতে হয়। হ্যাঁ, আর ওর বাবারও একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে কি ভোর হতে না হতেই আলো ঢুকে যায়, পুরো ঘর আলো আলো হয়ে যায়। তো সেই জন্য ওর বাবার চোখে আলো লাগলে আবার ঘুম ভেঙে যায় ভোরবেলা, মোটামুটি ধরো 4টে-5টার সময় ঘুম ভেঙে যায়। তো একটুখানি বিরক্তি বোধ করে, তো সেই জন্যে চাদরটা দিয়ে রাখা আর কি, বুঝলে, এই দুটো কারণের জন্য। তো চলো বলে দিলাম তোমাদের, এবারে স্নান করে আসছি। নাকে মুখে না ধুলো ঢুকেছে, তো ভেতরটা কেমন আটকা আটকা মতো লাগছে। আর যেহেতু ফ্যান বন্ধ ছিল, তো সেই জন্যে নাক যদি বাঁধতাম না, আমার দম বন্ধ হয়ে যেত, একেবারে নিঃশ্বাস নিতে পারতাম না, গরমে অস্থির হয়ে যেতাম। তো চলো আর কথা বলছি না, তাড়াতাড়ি স্নান করে আসি। ওই যে নাইটি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। এই যে দেখি এটা পরি না কোনটা পরি, এটা কালকেও পরেছিলাম। পরপর 2 দিন একই নাইটি পরতে ভালো লাগে না। চলো বলবো না করে অনেক কথা বলে দিলাম, আসছি আবার। তো এই যে এই বালতিটা বারান্দায় ছিল, তো বারান্দার মধ্যে একটু জাম জাম লাগে, আর বালতিটা থাকলেই মনে হয় ওর মধ্যে কিছু পটলা পটলি রেখে দিই। হ্যাঁ, তো সেই জন্য দেবলীনাকে বললাম একটু তুলে দিত। ওই যে চেয়ারে উঠে তুলে দিচ্ছে, ব্যাস। এই তো, না বেশি চাপ দিস না, চেয়ারের দিকে স্লিপ করবে। হ্যাঁ, ভালো করে বন্ধ করেছো তো? আচ্ছা ঠিক আছে, চলো চলে আসো। থ্যাংক ইউ।
গুটু গুটু তেমন গুটু গুটু। চলে আসলাম স্নান করে, আর স্নান করে আসার পর কয়েকটা হাঁচি হলো, কারণ ওই যে ধুলোগুলো ঢুকেছে যে, সেই জন্যে। কটা বাজে জানো? 4:16। ওই দেখো 4:16 বাজছে। এখন আমি ভাত খাবো। কাজ করতে নিলে দেরি হয়েই যায়, তাই না বলো? তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার একটু বসতে না বসতেই দেবলীনাকে টিউশন দিতে যাওয়ার টাইম হয়ে যাবে। 5:30টায় পড়া, খেতে খেতে ধরো 4:45। খেয়ে উঠে বসবো, থালা মাজবো, মেজে নিয়ে একটুখানি বসবো, বসতে বসতেই হয়ে যাবে। আর কতগুলো রিপ্লাই দেওয়া বাকি আছে আমার জুয়েলারির ব্যাপারে, তো সেগুলো রিপ্লাই দিতে দিতেই 5টা বেজে যাবে। তৈরি হতে হতেই ধরো 5:15, 5:20 দিকে রওনা। এই তো। তো চলো আর কথা বলি না, খেয়ে আসি। দেবলীনাকে দিয়ে আসলাম এখন জানো 7:15-তে, 5:30টায় দেওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম না? নিয়েও গেছিলাম। তো টিচার নাকি 1 সপ্তাহ আগে বলে রেখেছিল যে আজকে শুক্রবারে পড়াবে না। তো সেটা দেবলীনা ভুলে গেছে, আর স্যারও হচ্ছে গ্রুপে যে মেসেজ করবে সেটাও স্যারও ভুলে গেছে। আমাদের সাথে আরও 2-3 জন ঘুরে আসলো। তো দিয়ে চলে এসেছিলাম, তো এসে একটুখানি শুয়েছিলাম। তারপরে আবার 7:15 সময় ওকে দিয়ে আসলাম। আর মা গেছে হচ্ছে মেয়ের বাড়ি। তো গতকালকে যখন দেবলীনার 8টার সময় টিউশন ছিল, তখন আমি বেরিয়েছিলাম, মা ছিল বাড়ি পাহারা। তো আজকে আবার দেবলীনাকে দিয়ে চলে আসলাম, আজকে আমি বাড়ি পাহারা। তো পূজাকালা দিন তো বুঝতেই পারছো, এখন বাড়িঘর মানে রেখে ওইভাবে থাকা যায় না। হ্যাঁ, মানে ফাঁকা রেখে থাকা যায় না। তো সেই জন্য আমরা করি কি বলো তো, যেদিন আমি থাকি মা বেরোয়, মা থাকলে আমি বেরোই, এইরকম বুঝে শুনে আর কি। তো আমি ওই জন্য বাড়ি পাহারা আজকে। দেবলীনার ছুটি সেই হতে হতে 9:45। তো ততক্ষণে মা আবার চলে আসবে। এই তো হলো। তো চা বসিয়েছি, চা খাবো একটু। চা খেয়ে আমি একটু যোগা করব। ওই বেজে যাবে ততক্ষণে, 9:45 বেজে যাবে, তখন যাব আবার আনতে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে একা একা, মাও নেই মেয়েও নেই, একা একা চা খাবো আজকে। শিলিগুড়িতে খুব চুরি হচ্ছে জানো তো, বাড়িঘর ফাঁকা রাখাই যাবে না, এরকম অবস্থা, বুঝলে?